তো ফার্স্ট কোশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে দেখা যাচ্ছে স্ক্রিন ভিজিবল? ঠিক আছে, চলো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট মুন অফ স্যাটার্ন। মুন স্যাটেলাইটের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? স্যাটেলাইট কথাটার জন্য মুন ইউজ করা হয়, ঠিক আছে? তাই যেখানে যেখানে মুন থাকবে সেটাই হচ্ছে কি স্যাটেলাইটের অপশন আর কি। লার্জেস্ট মুন সেটা কোনটা হবে? অপশন টাইটান। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় স্যাটার্নের টোটাল মুন কত, এই যে এটা হচ্ছে স্যাটার্ন আর এটা হচ্ছে সেই টাইটান, ভুল বলছিস না। জুপিটারের 135 বা 146 বলা যেতে পারে, কিন্তু স্যাটার্নের কতগুলো? হ্যাঁ, শনির শনির টোটাল কি বলে কতগুলো মুন আছে আর কি, কতগুলো স্যাটেলাইট আছে সেটা আমি জানতে চাইছি। ওয়ান ফর্টি সিক্স না, মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে যদি বলা হয় সব থেকে বেশি সংখ্যক স্যাটেলাইট কার আছে, না সেটা হচ্ছে স্যাটার্নের আছে। আর তাদের মধ্যে সব থেকে বড় কোনটা, না সেটা হচ্ছে টাইটান। ওকে, ক্লিয়ার হলো? এরপরে আর স্যাটার্ন সম্পর্কে আরেকটু বলে রাখি, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। কি বললাম? সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। এবার প্ল্যানেট বলতে গোটা ইয়ের নয়, আমাদের সোলার সিস্টেমের কথা বলছি আমি। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট, ঠিক আছে? এটুকু তোমরা জানো। আর যদি বলা হয় লার্জেস্ট প্ল্যানেট কোনটা, সেটা হচ্ছে জুপিটার, তাই তো? জুপিটার। আচ্ছা, জুপিটারের কতগুলো স্যাটেলাইট আছে আর তার মধ্যে বড় কোনটা? না, জুপিটারের হচ্ছে 95টা স্যাটেলাইট আছে, এবং তাদের মধ্যে সব থেকে বড় যেটা, তার নাম কি বলো? গ্যানিমিড। গ্যানিমিড গ্যানিমিড হচ্ছে সব থেকে বড়, তাদের মধ্যে সব থেকে বড়। বেশ, তাই হলো। আচ্ছা, আর কি অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে জানতে হবে বলো? বলো বলো বলো। আচ্ছা, যদি বলা হয় টাইটান, টাইটানটা এই কোশ্চেনটার অ্যান্সার সবাই মোটামুটি দিতে পারবে যে সব থেকে বড় উপগ্রহ আচ্ছা, এবার টাইটান সম্পর্কে আমি একটু বলি। টাইটান সম্পর্কে হচ্ছে একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে বিগার বিগার দেন মুন। এই মুন কথাটার মানে কি, আমাদের যে চন্দ্রমা যেটাকে বলা হয়, চাঁদ, চাঁদ পাতি বাংলা কথায়, তার থেকে বড়, ঠিক আছে? এবং এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা কথা, যে বিগার দেন কোন গ্রহর থেকে বড়, না সেটা হচ্ছে মার্কিউরি। কি বললাম? মার্কিউরি। এই ধরনের প্রশ্ন রেলওয়ে দেয় যে কোন গ্রহের থেকে বড়, কম্প্যাটিবিলিটি। যদি বলা হয় স্যাটার্নের সব থেকে বড় উপগ্রহ কোনটি, না সেটা হচ্ছে টাইটান। টাইটান কার থেকে বড়, না আমাদের চাঁদের থেকে তো বড় বটেই, আবার মার্কিউরির থেকেও বড়। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? এবং টাইটানের যে অ্যাটমসফিয়ারটা, অর্থাৎ অ্যাটমসফিয়ার বলতে তার যে তার চারপাশের যে পরিবেশটা, সেটা সারফেসটা আর কি কমপ্লিটলি আর কি হেজি সারফেস, এবং এটা একটা গোল্ডেন, মানে বলা হয় হেজি গোল্ডেন অ্যাটমসফিয়ার। কি বললাম? হেজি, সরি, হেজি গোল্ডেন অ্যাটমসফিয়ার। গোল্ডেন অ্যাটমসফিয়ার তার মানে সোনা পাওয়া যায় না ওখানে। হেজি গোল্ডেন অ্যাটমসফিয়ার মনে হচ্ছে এরকম চকচক করতে থাকে আর কি। ওকে, এই কটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এই টাইটানের সাথে একটা গ্রহ যেটা খুব ঘোলায়, উপগ্রহ সরি, সেটার নাম হচ্ছে ট্রিটিয়ান বা ট্রাইটান, টিআরআই, বা এটাকে অনেক সময় লেখা হয় ট্রাইটন। এই গ্রহটা, এই উপগ্রহটার সাথে ঘোলায়। তা দাদা এটা কে? না, এটা হচ্ছে মনে রাখবে নেপচুনের উপগ্রহ। কার? নেপচুনের উপগ্রহ, নেপচুনস স্যাটেলাইট অর মুন। এবং যদি বলা হয় নেপচুনের কতগুলো উপগ্রহ আছে টোটাল, না নেপচুনের টোটাল হচ্ছে 13টা স্যাটেলাইট আছে বা 13টা উপগ্রহ আছে। মনে থাকে যেন। আচ্ছা, এটা মনে রাখার পেছনে আর কি কারণ থাকতে পারে দাদা? না, এটার তো নামটার জন্য মনে রেখেছো ঠিক কথাই, কিন্তু এইটাই একমাত্র সোলার সিস্টেমের একমাত্র উপগ্রহ
শুধু এইটুকু মনে রেখে যাবে যে অপোজিট ডাইরেকশনে ঘোরে। কি বললাম? অপোজিট ডাইরেকশনে ঘোরে, মুভ ইন অপোজিট ডাইরেকশন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। কোন উপগ্রহটা এরকম রয়েছে যে জেনারেলি আমাদের, ধরো এটা যদি গ্রহ হয় আর এটা যদি তার অরবিটাল হয় একটা উপগ্রহের, ওইটা কোনো মানে নেই, ওটা কোনো মানে নেই, ঠিক আছে? ওরকম কোনো মানে নেই। এটা এই অত জানতে হবে না, শুধু এইটুকু বোঝ, যদি এই গ্রহটা এই দিক থেকে এদিকে ঘোরে, হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি আর কি, প্রত্যেকটা গ্রহকে ধরে নেওয়া যাক যে ওরা এই দিকে ঘুরছে, উপগ্রহকে ধরে নিলাম, কারণ এটা আর্থ, তো আর্থের সাপেক্ষে এই মুনটাকে ধরে নিলাম এদিকে ঘুরছে। এর বেলায় কি হচ্ছে, নেপচুনের বেলায় বাকি স্যাটেলাইট, অর্থাৎ এটা যদি আমাদের নেপচুন হয়, নেপচুনের যে বাকি স্যাটেলাইটগুলো রয়েছে তারাও কিন্তু এই দিকেই মুভ করছে, শুধুমাত্র একটি উল্টো দিকে মুভ করে, সেটা হচ্ছে এই ট্রাইটন, এই দিকে মুভ করছে। মনে থাকবে কি মনে থাকবে না, শুধু এইভাবে মনে রাখ, ট্রাইট্যান বা ট্রাইটন একটাই নাম, ওকে? অনেক জায়গায় অনেক জায়গায় ও ইউজ করে, তবে এটাই ট্রাইটন, এ তো লিখে দিয়েছে, এটা হচ্ছে ট্রাইটন আর ওটা টাইটান, ঠিক আছে? এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো একটু জেনে রাখিস। নেক্সট কোশ্চেন কি বলেছে না, নিতা ইজ টেলিং হার ফ্রেন্ড অ্যাবাউট দ্য স্মলেস্ট প্ল্যানেট অফ আওয়ার সোলার সিস্টেম। তা পাতিকতায় জানতে চেয়েছে যে সোলার সিস্টেমের স্মলেস্ট প্ল্যানেট কোনটা, বলে বলো। মার্কিউরি হচ্ছে সব থেকে ছোট, এই যে মার্কিউরি, এই যে মার্কিউরি সব থেকে কাছেও রয়েছে, প্ল্যানেট মার্কিউরি দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, একদম এরকম, ছবিটাও দেখতে ভালো লাগছে তাই না? এর হটেস্ট নয়, ওটা ওটা হটেস্ট নয়, হটেস্ট হচ্ছে কোনটা, এটা ভেনাস, হটেস্ট হচ্ছে ভেনাস। কেন হটেস্ট ভেনাস না, তার যে অ্যাটমসফিয়ারটা এটা হচ্ছে থিক অ্যাটমসফিয়ার দেন মার্কিউরি। কি বললাম? থিক অ্যাটমসফিয়ার, থিক অ্যাটমসফিয়ার দেন মার্কিউরি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট দেন মার্কিউরি, যদিও মার্কিউরি সূর্যের সব থেকে কাছে আছে। এবার আমাকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আমাকে দিতে দাও, ওটা তুই হোমওয়ার্ক, ওটা হোমওয়ার্ক করে আসবি। হুম, আচ্ছা এবার আমাকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে দাও। মার্কিউরি সম্পর্কে দু চারটে জিনিস তোমাদেরকে জানতে হবে। হুম, মার্কিউরি পৃথিবীর থেকে কতটা বড় বা কতটা ছোট, তুলনা, এগুলো খুব ইম্পর্টেন্ট এখন, ঠিক আছে? মনে রাখবি 1/3 অফ দ্য উইথ অফ আর্থ, 1/3 অফ দ্য উইথ অফ আর্থ, পৃথিবীর থেকে, পৃথিবীর 1/3 ভাগ আর কি, উইথটা হচ্ছে 1/3, ওকে? মনে থাকে জানো। আর এর ডায়ামিটার যদি জিজ্ঞেস করা হয়, বা এর যদি রেডিয়াস বা ডায়ামিটার যদি জিজ্ঞেস করা হয়, অ্যাপ্রক্সিমেটলি 4900 বা 4880, হ্যাঁ? অনেক সময় 4900 যেটা বলছে ওটা হচ্ছে এনসিআরটি ইউজ করছে, হ্যাঁ? এনসিআরটি এটা কি বেশি মেনে চলে আর কি, এই কাছাকাছি এই দুটোর মধ্যেই মেনে চলে সবাই, ওকে? 8880 আর 8900-র মধ্যে মাত্র 20 কিলোমিটারের গ্যাপ রয়েছে, তাই ইটস নট আ বিগ ডিফারেন্স, ওকে? এই কাছাকাছি একটা দেবে। বা বলতে পারে 3032 মাইল, 3032 মাইল, বাবা এটা কিন্তু ডায়ামিটার, এটা কিন্তু ডায়ামিটার। তো রেডিয়াস বললে 2 দিয়ে ভাগ করতে যেন ভুলবে না, এটুকু যেন মাথায় থাকে। এবার তোমাদেরকে এই ছবিটা দেখানোর পেছনে কারণ হচ্ছে এটাই, এর পেছনে কারণ হচ্ছে এটাই, ইন অর্ডার অফ স্মলেস্ট টু লার্জেস্ট প্ল্যানেট, কি বলেছেন? স্মলার থেকে লার্জেস্ট প্ল্যানেট পর্যন্ত তোমাদেরকে যদি দেখাতে হয় তাহলে তোমরা কিভাবে দেখাবে? সিরিজটা কিরকম হবে? সিরিজটা হবে এম স্কোয়ার ইভি, এম স্কোয়ার ইভি নয়, ইভিটাকেই মনে রাখতে হয় ভিই হিসাবে, এম স্কোয়ার ভিই, হ্যাঁ, নিউটন আর ইউএস, আমরা ইউএসবি ইউজ করি না, ইউএসবি, তার জায়গায় ইউএসজে। কিরকম? প্রথম হচ্ছে মার্কিউরি স্মলেস্ট, তার থেকে বড় কে বলে ফেলো, মার্স, তার থেকে বড় কে ভেনাস, তার থেকে বড় কে আর্থ, তার থেকে বড় কে নেপচুন,
তার থেকে বড় কে? নেপচুন হয়ে গেল, তারপরে ইউ দিয়ে কে আছে? ইউরেনাস। আচ্ছা, এটার থেকে বড় কে? স্যাটার্ন। আর এটার থেকে বড় কে? সব থেকে বড় সে হচ্ছে জুপিটার। দেখো আমি ভাই ফিজিক্সটা একটু ভালোবাসি, তো সেই জন্য এম দিয়ে মনে রেখেছি আর কি, এম স্কোয়ার ভিই। জেনারেলি ইভি হয় ইলেকট্রোভোল্ট, তার জায়গায় আমি মনে রেখেছি কি ভিই, সরি ইভি, হ্যাঁ মানে ভিই উল্টে, এম স্কোয়ার ভিই এন নিউটন। ইউএসবি হয়, তার জায়গায় ইউএসজে। এটা কি না, এটা হচ্ছে, এটা কি বললাম, এটা হচ্ছে ইন অর্ডার অফ স্মলেস্ট টু লার্জেস্ট। এবার কেন দাদা এটার ইম্পর্টেন্ট এরকম মনে রাখার জন্য? তোমাদের পরীক্ষায় এরকম এই সিরিজটা ঘোড়ার ডিম কেউ জিজ্ঞেস করবে না, বলবে যে পৃথিবী তার আকৃতি অনুযায়ী বা তার যে আকার বা আকৃতি অনুযায়ী কত নম্বর পজিশনে আছে, হিসেব করো 1 2 3 4। এবার তুমি যদি এটা ওইখানে গোটাই সিরিজটা লিখে করতে যাও, তোমার দম উল্টে যাবে। কিন্তু এইখানে দেখো এম স্কোয়ার কথাটার মানে কি, দুটো এম আছে, তারপরই রয়েছে ভি, তারপরই রয়েছে ই, তাহলে ই কত নম্বরে রয়েছে? 4 নম্বরে। তোমাদেরকে বলা হলো নেপচুন কত নম্বরে আছে, নেপচুন কত নম্বরে আছে, সেটা হচ্ছে 5 নম্বরে আছে। এবার এবার তোমাদেরকে বলি, তোমাদেরকে হঠাৎ করে জিজ্ঞেস করে দিল ইউরেনাস কত নম্বরে আছে, এবার তাহলে তো তোকে প্রথম থেকে হিসেব করতে হবে রে ভাই। কিন্তু না, এইভাবে প্রথম থেকে হিসেব করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই সূত্রটাকে যদি মনে রাখতে পারিস আমার মতে বলে, এবং তোমরা যদি এইটাকে মনে রাখার আরও অনেক গুগলে অনেক কিছু পেয়ে যাবে হয়তো, আশা করি সার্চ করলে, তো সেখান থেকেও দেখে নিতে পারো। তবে আমার ক্ষেত্রে যেটা সুবিধা বলে মনে হয়েছে সেটা হচ্ছে এম স্কোয়ার ভিই নিউটন, ইউএসবি ইউজ করি আমরা সবাই, তার জায়গায় ইউএসজে লিখবো। স্বর্ণদীপ বোঝা গেল কি বলতে চাইলাম আমি? ঠিক আছে, যেন ভুলে যাস না, আমি হট করে কোনোদিন হট করে হয়তো, হ্যাঁ এম স্কোয়ার ভেনাস জে, হ্যাঁ এটাও মনে রাখতে পারিস, এম স্কোয়ার ভেনাস জে এটা আরও মনে রাখতে পারিস, এম স্কোয়ার ভেনাস জে বাহ ভেরি গুড, এম স্কোয়ার ভেনাস জে। এই তো আলোচনা করলেই বেরোবে মাথা থেকে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেট ইজ কনসিডার্ড অ্যাট আর্থ টুইন? বাহ, বলো বলো। ভেনাসকে বলা হচ্ছে কি আর্থের টুইন, কেন বলা হচ্ছে এই ভেনাসকে? এটা হচ্ছে ভেনাস, ভেনাসকে আর্থের টুইন কেন বলা হয় জানো? বলো কি, বলো। হটেস্ট প্ল্যানেট, এর গঠনটা এবং এর গঠনটা প্রায় একই রকম, এবং পরিধি আর গঠন এক জিনিস হয়? অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, তার জন্য না আমি শুধুমাত্র একটাই কথা বললাম। এবং এটার যদি ভেনাসের টেম্পারেচার যদি আস্তে আস্তে কম হয় না, তাহলে সেটা পুরোপুরি ভারতের মতো, ওই ভারতের সরি পৃথিবীর মতো হয়ে যাবে, ঠিক আছে? অনেক ব্যাপার আছে, অত জানতে হবে না। তো হটেস্ট প্ল্যানেট বলা হচ্ছে কাকে? ভেনাসকে। আচ্ছা এইটা তো না হয় ঠিক আছে, হটেস্ট প্ল্যানেট, এটা হচ্ছে সব থেকে, এটা এটার পজিশন কত রে? ভেনাস কত নম্বরে আছে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী? ভালো করে মন দিয়ে বলতো, সূর্য থেকে কত নম্বর দূরত্বে আছে? একদম, সেকেন্ড, সেকেন্ড। বাবা এই তো দেখেছো, সেকেন্ড পজিশনে আছে। এই ছবিটাকে দেখো, ভেনাস কোথায় আছে? সেকেন্ড পজিশনে আছে। মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, তারপরে আছে জুপিটার, তারপরে আছে স্যাটার্ন, তারপরে ইউরেনাস, একদম শেষে আছে নেপচুন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে সেকেন্ড, কোথায় না দূরত্বের দিক থেকে, ডিস্টেন্সের দিক থেকে এটা হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, দুটো জেনারেল কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এর থেকেই, গ্যাস জায়েন্টস কাদেরকে বলা হয়? যখন গ্রহ উপগ্রহ পড়াচ্ছি আগের দিন কিছুটা করিয়েছিলাম, আর এখানেও কিছুটা। আর একটা হচ্ছে আইস জায়েন্টস, এগুলো কাদেরকে বলা হয়? কোন গ্রহদেরকে এই দুটো কথা বলা হয়? কোন গ্রহদের গ্যাসিয়াস সারফেস থাকে না?
অতটাও ইজি নয়, গ্যাসিয়াস সারফেস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস জায়ান্টস যদি বলা হয় তাহলে তোমাদের মনে রাখবে জুপিটারকে বলা হয় এবং স্যাটার্নকে বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, বলয় থাকলেই তো আর হবে না, তাদের ইয়ে থাকতে হবে, বুঝতে পেরেছো? তাদের আর যদি হ্যাঁ, বলয়টা আমরা বাইরে থেকে দেখতে পাই ওরকম। আচ্ছা, আর আইস জায়ান্টস হচ্ছে কিরকম না, এটা হচ্ছে ইউরেনাস আর নেপচুন। মনে থাকবে কি মনে থাকবে না আগে বল। ইউরেনাস আর নেপচুনকে বলা হয় কি আইস জায়ান্টস, আর গ্যাস জায়ান্টস বলা হয় কাদেরকে? জুপিটার এবং স্যাটার্নকে। ক্লিয়ার হলো? চলো নেক্সট বলো, বলে ফেলো। দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম আর্থ ইজ কত লাইট মিনিটস? বলে ফেলো। লাইট মিনিট, লাইট ইয়ার আবার কি? লাইট ইয়ারে বার করতে দেবো, দাঁড়া। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, কত আস্তে আস্তে আয়। লাইট ইয়ারে কত? লাইট ইয়ারে কত সেটাও বার করতে দেবো, দাঁড়া। লাইট ইয়ারে কত সেটাও বার করতে দেবো এখনই। সব বলবো আস্তে আস্তে, আস্তে আস্তে এগো। বল, কে কি বলবি, উত্তর দে। বলো। হুম, জানিস না তো? 8.3, কি বললাম? 8.3 অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু এখানে অপশনে 8 দিয়েছে, ঠিক আছে, যেমন দিয়েছে সেরকম 8.3 লাইট মিনিটস, অর 8ও লিখতে পারো। আমাদের এই যে আর্থ রয়েছে, আর্থ, সূর্য থেকে আলো আসতে কতটা সময় লাগে? কত সময় লাগে? 8 মিনিট 16 সেকেন্ড। 16 সেকেন্ড অ্যাকচুয়ালি লাগে না, 16.4, আমিও ভুলে যাচ্ছি, 16.6 সেকেন্ড লাগে। কত লাগে? 16.6 সেকেন্ড। 8 মিনিট 16.6 সেকেন্ড। এটা কি অন অ্যান এভারেজ যেটা ধরা হয় সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। সব অ্যাপ্রক্সিমেশন, মানে অ্যাপ্রক্সিমেশন করে ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? এটা যেন মনে থাকে, সেই জন্যই এটাকে বলা হয় লাইট মিনিট। ক্লিয়ার হলো? আচ্ছা, তাছাড়াও এইখানে কতগুলো প্রশ্ন আছে, আমি আমি আগে করি আগে, তারপরে তোমরা জিজ্ঞেস করবে। যদি বলা হয় যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে কতদিন সময় নেয়? 365 দিন, 365.25 ডেজ। ওকে, 365.25 ডেজ। তা এইটাকে হিসেব করে এবং 24 ঘন্টাকে একদিন হিসেব করে বাকি বাকি 23 ঘন্টা 56 মিনিট 57 সেকেন্ড এরকম লাগে, 57। তাহলে এইটাকে যদি ধরা হয় যে 24 ঘন্টাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেটেড ক্যালকুলেশন হিসাবে ধরে নিই, ঠিক আছে, তাহলে বাকি যে গ্রহগুলো রয়েছে তাদের মধ্যে সব থেকে কম সময় সূর্যের চারিদিকে ঘুরতে কার লাগে? প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই? যদি 24 ঘন্টা যদি আমার অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন হয়ে থাকে, তাহলে সূর্যকে এক পাক ঘুরতে কোন গ্রহের সব থেকে কম সময় লাগে? সেটা হচ্ছে মার্কিউরি, 88 ডেজ। দ্বিতীয় সময় লাগে ভেনাসে 224.7 ডেজ। তৃতীয় সময় লাগে আমাদের পৃথিবীর। চতুর্থ যে সময়টা লাগে সেটা হচ্ছে মার্স, 1.9 ইয়ার্স। জুপিটারের লাগে 11.9 বছর। স্যাটার্নের লাগে 29.5 বছর এক পাক ঘুরতে। ইউরেনাসের লাগে 84 ইয়ার্স এবং নেপচুনের লাগে 164.8 ইয়ার্স। ঠিক আছে, একদম। রেডিয়াস ওয়াইজও উপরে লিখে দেওয়া আছে। রেডিয়াস ওয়াইজ যদি বলা হয় যে কার সব থেকে কে সব থেকে বড় আর কে সব থেকে ছোট যদি ধরা হয়, মানে প্রথম সব থেকে ছোট যদি বলা হয় সেটা হচ্ছে মার্কিউরি, তারপরেই হচ্ছে আমাদের, বলো, মার্স ছোট সাইজের দিক থেকে।
সাইজের দিক থেকে পৃথিবী আছে 4 নম্বরে, কারণ সাইজের দিক থেকে যদি ধরা হয় মার্কিউরি হচ্ছে সব থেকে ছোট। হ্যাঁ, তারপরে ছোট হচ্ছে কে আমাদের মার্স, তারপরে ছোট হচ্ছে আমাদের ভেনাস, তারপরে হচ্ছে আর্থ। আমি একটু আগেই পড়ালাম এটা। হ্যাঁ বল। হ্যাঁ, ওই জন্যই সব থেকে কম সময় লাগে। হ্যাঁ, ওই জন্যই সব থেকে কম লাগে, ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে সব থেকে কম সময় লাগে কার? মার্কিউরির। সব থেকে বেশি সময় লাগবে অবভিয়াসলি হচ্ছে নেপচুনের। কিন্তু তোমরা এটা একটু মনে রেখে দেবে। হ্যাঁ, এটা স্ক্রিনশট মেরে নিতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। এরপরে আমার কিছু প্রশ্ন আছে, এরপরে আমার কিছু প্রশ্ন আছে। ডিস্টেন্স কত বিটুইন সান অ্যান্ড আর্থ? এটা আমাকে উত্তর দাও। যেটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি, যেটা ও বললো 15 কোটি, মানে হচ্ছে 149.6 মিলিয়ন কিলোমিটার। কোটি তো আর লিখতে পারবো না, তাই মিলিয়ন কিলোমিটার এটা অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়। আচ্ছা, এই যে কিলোমিটারটা রয়েছে, এবার আমি বলছি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? কত কত লাইট ইয়ার? কত? ওইসব ওইসব অপ্রাসঙ্গিক প্রশ্ন আমি যাচ্ছি না, আমি বলছি কত। এত মিলিয়ন কিলোমিটার যদি হয়, তাহলে সেটাকে যদি আমরা ট্রান্সফার করি লাইট ইয়ারে, তাহলে কত হয় জানো? জানো না? হিসেব করো তো। 1 লাইট ইয়ার দেবে পরীক্ষায়, রেল কাউকে ছাড়ে না। 1 লাইট ইয়ার ইজিক্যাল টু 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, এবার তোমরা যদি এটাকে হিসেব করো, তোমরা শুধু মনে রেখে দেবে আপাতত 1.578 ইন্টু 10⁻⁻5 লাইট ইয়ার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.578 ইন্টু 10⁻⁻5 লাইট ইয়ার। এতটুকু সবার বোঝা গেছে আশা করি। এই এই ক্যালকুলেশনে হিসেব করলেই তোমরা পাবে। লাইট ইয়ারটা কম নাকি? আচ্ছা, এরপরে তোমরা আমাকে বলো ডিস্টেন্সের সব থেকে বড় ইউনিট কি? লার্জেস্ট ইউনিট অফ ডিস্টেন্স। স্বর্ণদীপ, লার্জেস্ট ইউনিট অফ ডিস্টেন্স? পারসেক। এবার তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি কোশ্চেন, যদি এত লাইট ইয়ার হয় বা এত কিলোমিটার হয়, কত পারসেক? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে কত পারসেক? দাদা জানি না। কি করে হিসেব করবে? না, 1 পারসেক ইকুয়ালস 3.26 লাইট ইয়ার। 1 পারসেক সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার। না, গুণ কেন করবি, ভাগ করবি। তাহলে 1 লাইট ইয়ার সমান কত, এবং এত লাইট ইয়ার সমান কত? কত পারসেক সেটা হিসেব করলেই হয়। বলো কত হবে? 1.578 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁻5 পারসেক। এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই, তাহলে 5 ইন্টু 10⁻⁻5 পারসেক। তিনটে ডিস্টেন্স যেন মাথায় থাকে। এটাকে 4 সামথিং ধরা হয়, 4.9 হ্যানা ত্যানা এসব ধরতে পারে। আমি তোদেরকে জেনারেলি মনে রাখার জন্য দিলাম, মনে থাকবে। এই তিনটে ডিস্টেন্স যেন মাথায় থাকে। কি কি বললাম? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে কত না, ওই যে 149.6 মিলিয়ন কিলোমিটার। এইটা সমানই হচ্ছে 1.578 ইন্টু 10⁻⁻5 লাইট ইয়ার। এইটা সমানই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 ইন্টু 10⁻⁻5 পারসেক। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না বল। এবার তোরা বলবি যে দাদা, দাদা
এখানে একটা 10⁻⁻6 করে দিলে ভালো হতো না? আমি বলবো হ্যাঁ, এটা ঠিক কথা বলেছে, এটা 10⁻6 করে দিলে বেশি ভালো হয়। এখানে 3টে শূন্য আছে, এখানে 2টো শূন্য আছে, ওটাকেও হিসেব করলো না, ওই জন্য 10⁻⁻6 পারসেক, বা এটাকে 4.98 10⁻⁻5ও ধরা হয়, হ্যাঁ কাছাকাছি ধরা হয় এরকম। তোরা একটু ক্যালকুলেটারে বসে হিসেব করে দেখে নিতে পারি। আমি এটা জেনারেল একটা ক্যালকুলেশন করলাম, এত দূর পর্যন্ত আসে, এবং এইটাকে আমি আরেকটু বাড়ালাম কারণ এইটা আমায় জানতে হবে যে পারসেক হচ্ছে আমার ডিস্টেন্সের লার্জেস্ট ইউনিট। ঠিক আছে, চলো এগিয়ে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনার প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? বেশ দাদা, এই ইনার প্ল্যানেট আমার সোলার সিস্টেম যদি জানতেই হয় তাহলে জানতে হবে ইনার প্ল্যানেট কোনগুলো। মার্কিউরি, ঠিক আছে, মার্কিউরি, ভেনাস, আর্থ এবং মার্স। কি বললাম? এই চারটি হচ্ছে আমাদের ইনার প্ল্যানেট, বাকি এই দিক থেকে এগুলো হচ্ছে সব আউটার, এগুলো হচ্ছে সব আউটার প্ল্যানেট। তাহলে আউটার প্ল্যানেটের মধ্যে কে কে পড়ছে? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। অপশন অনুযায়ী কি হবে তাহলে? নট বলেছে, জুপিটার হচ্ছে আমার অ্যান্সার। কি কি বললাম? কোনটা ইনার প্ল্যানেট আর কোনটাকে আউটার প্ল্যানেট বলা হয়? এগুলোকে বলা হয় কি? ইনার, ইনার প্ল্যানেট। ইনার প্ল্যানেটের মধ্যে রয়েছে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স। আর আউটার প্ল্যানেটের মধ্যে রয়েছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ওকে, তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফির 5টা কোশ্চেনের আলোচনা মোটামুটি শেষ। আজকে মডার্ন জিওগ্রাফি সম্পর্কে, মডার্ন হিস্ট্রি সম্পর্কে আমরা কিছু কোশ্চেন করব। চলো ফার্স্ট প্রশ্ন বলো, বলো। The British Parliament transferred the power to the East India Company to the British Crown in কত সালে? এই একটা প্রশ্ন পড়াতে গেলেই আমার 1 ঘন্টা সময় লাগবে। ওই জন্য আমি বলি যে আমি যেটুকু ইনফরমেশন তোমাদেরকে টোটকা হিসেবে দিয়ে দিচ্ছি, পয়েন্ট করে লিখে নে, সেইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, তো মন দিয়ে যে টোটকাগুলো দেবো সেগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নেয়। বলেছে ব্রিটিশ পার্লামেন্ট ট্রান্সফার করেছিল পাওয়ারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের হাতে। ঠিক আছে, এটা কত সালে হয়? আমরা অনেকেই জানি গুড গভর্নেন্স অ্যাক্ট, গুড গভর্নেন্স অ্যাক্ট। আবার অনেকেই জানি এটা না জেনে যে দাদা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, একই নাম, একই নাম। তাহলে কত সালে হয়? 1858-এ। ঠিক আছে, 1858-এ। এবং এটাকে যদি বলা হয় যে এটা পাস কবে করা হয়, না সেটা হচ্ছে 2nd of August 1858। 2nd August 1858-এ এটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা বলে, এবং এটাকেই গুড গভর্নেন্স অ্যাক্ট বলা। ওকে, তো কি বলেছে ব্রিটিশ মানেটা কি? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পাওয়ারটা টোটালটা চলে যায় কার হাতে? না ব্রিটিশ পার্লামেন্টের কাছে চলে যায়, বা বলতে পারো ক্রাউনের কাছে চলে যায়। ক্রাউন মানেই হচ্ছে এখানে রানী এলিজাবেথের হাতে চলে যায়, এটুকু যেন মাথার মধ্যে থাকে। ওকে, এরপর তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই সময় ব্রিটেনের পিএম কে ছিল, প্রাইম মিনিস্টার কে ছিল? তো বলতে পারবে? লর্ড পালমারসন। এটা সাইলেন্টও করে অনেক সময়, হ্যাঁ। লর্ড পালমারসন এ ছিল তখন ব্রিটিশের পিএম, অর্থাৎ ব্রিটেনের ইউকের পিএম ছিল। ইউনাইটেড কিংডমের পিএম ছিল কে তখন? না লর্ড পালমারসন। মনে থাকবে কি মনে থাকবে না? হ্যাঁ, ঠিক আছে, চলো। এই অ্যাক্ট নিয়েই আমাদের ভারতবর্ষে একটা জিনিসের, নতুন জিনিসের সূচনা হয়, যেটা ছিল আগে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই পোস্টটা থেকে শুরু হয় নতুন একটা পোস্ট, যেটা কি ভাইসরয়। নাম পরিবর্তন করে দেওয়া হয়, আর
পাওয়ারও কিছু চেঞ্জেস আছে অবভিয়াসলি। ভারতের লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এ ছিল কে? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, লাস্ট গভর্নর জেনারেল, লাস্ট আর ফার্স্ট ভাইসরয়, কারণ এর আমলেই হয়, এর আমলেই এই একটা পাস হয়। এ যখন ভারতে ছিল তখন এটা পাস হয়। তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। এটা যেন মনে থাকো, ঠিক আছে? বেশ দাদা, এটুকু বুঝতে পারলাম। এরপরে আমাকে একটা কথা বলো, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ারটাকে ট্রান্সফার করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটিশ পার্লামেন্টের হাতে, সেটা হচ্ছে 1858 সালে। আমি মেনে নিলাম। প্রশ্ন মন দিয়ে শুনবে, তারপরে উত্তর দেবে, নাহলে উত্তর দেবে না, যা না জানলে উত্তর দেবে না। যদি বলে দেওয়া হয় এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, এটাকে কবে ডিসব্যান্ডেড করে দেওয়া হয় কমপ্লিটলি? ডিসব্যান্ডেড কমপ্লিটলি, জানো? জানো না? বন্ধ 1874 সালে। শুধুমাত্র টি মানে চা, ওই চা যেটা ছিল আর কি, ওইটুকু শুধু ওরা ব্যবসা করতে পারবে, ঠিক আছে? আর কিছু নয়। এবং এই যে 1874 সালে এটাকে ব্যান্ড করে দেওয়া হয়, এটাও মেনে নিলাম দাদা, তোমার কথা অনুযায়ী মেনে নিলাম। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসা উচিত যে বন্ধ করব বললেই তো করা যায় না। এই যেমন দেখো, অ্যাক্ট পাস করতে হয়েছে, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, তবে পাওয়ার ট্রান্সফার হয়েছে। তাহলে বন্ধ করার জন্য আমাকে একটা অ্যাক্ট পাস করতে হয়েছে। সেই অ্যাক্টটি কি জানো না? সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডিমশন অ্যাক্ট। কি কি নাম বললাম? অনেক বড় নাম, ওই পাতায় লিখি। কি অ্যাক্ট? কি বললাম? বলো আমার সাথে, বলো। ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডিমশন অ্যাক্ট। রিডিমশন অ্যাক্ট 1873। এই অ্যাক্টটা পাস করা হয়, যে তারপরে ওটাকে ডিসব্যান্ডেড করা হয়। এই একটা ব্রিটিশ পার্লামেন্টে পাস করানো হয়। তোমাদের এইটা পড়বে না, তোমাদের বলবে স্টক ডিভিডেন্ড অ্যাক্ট বলা হয় অনেক জায়গায়, অনেক বলা হয় স্টক ডিভিডেন্ড রিডিমশন অ্যাক্ট। যে কোনো কথাটা তোমাদের রেলওয়ের এক্সামে দিতে পারে, এবং এটা এসছে প্রশ্নটা আসা প্রশ্ন, কোন অ্যাক্টের মাধ্যমে ওটা করা হয়। ব্রিটিশের এক কথায় বলতে পারো যে মনোপলি গোটাটা কমপ্লিট করে, মানে গোটা শেষ করে দেয় আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে এই অ্যাক্ট। মনে থাকবে কি মনে থাকবে না একটু হ্যাঁ হু দে, তাহলে আমারও পড়াতে ভালো লাগবে, তাই না? এরপরে দাদা, এটা তো 1858 সালের কথা হয়ে গেল, যা যা বললে। এরপরে তোমাদের অপশনে একটা অপশন রয়েছে, দেখো 1854, কোথায় গেল রে এই অপশনটা? এই অপশনটা সম্পর্কে একটু বলতো, কে কি জানিস? 1854 সম্পর্কে কে কি জানিস আমাকে একটু বল, বলে ফেলো। উডের ডেসপ্যাচ পড়িসনি? উডস ডেসপ্যাচ, উডস ডেসপ্যাচ 1854 সালে হয়, ঠিক আছে? এবার এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু লাগবে, এবং এটা নিয়ে আমি আলাদা আলাদা লেকচার নিয়ে আসবো। উডের ডেসপ্যাচ নিয়ে একটা লেকচার নিয়ে আসবো, ঠিক আছে? আমি আস্তে আস্তে বলে দিচ্ছি যে এগুলোর একটা করে কিন্তু এক একটা করে কমপ্লিট আলাদা আলাদা সেশন থাকবে, ঠিক আছে? আলাদা আলাদা ইউটিউবে লেকচার আপলোড হবে। যেমন হচ্ছে উডের ডেসপ্যাচ নিয়ে একটা লেকচার থাকবে, এরপরে আরেকটা বলে দিচ্ছি সেটা নিয়ে একটা আলাদা লেকচার থাকবে। শুধু কমপ্লিটলি আধা ঘন্টার একটা ছোট ছোট লেকচার থাকবে, আধা ঘন্টার থেকেও কম, 20-25 মিনিট করে। এগুলো হচ্ছে এই বিষয়ে আলোচনা করবো, এবং এখান থেকে যত কোশ্চেন পাওয়া যায় সেগুলো দেখবো। আচ্ছা, এবার যদি বলা হয় উডের ডেসপ্যাচটা ইন্ট্রোডিউস করেছিল কে, বা কোথায় পাস করানো হয়? ইন্ট্রোডিউস করেছিল কে উডের ডেসপ্যাচ? ইন্ট্রোডিউস কে করেছিল জানো? দ্য বোর্ড অফ কন্ট্রোল। দ্য বোর্ড
of control. The board of control of the East India Company, of the British East India Company, এরা ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, ঠিক আছে। এবং এর যে বোর্ড অফ কন্ট্রোলের যে প্রেসিডেন্ট ছিল সে ইন্ট্রোডিউস করেছে। সে কে? সে হচ্ছে চার্লস। এই চার্লস উড ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বোর্ড অফ কন্ট্রোল, ওই বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট। দাদা বোর্ড অফ কন্ট্রোলটা কোথা থেকে এলো? এই বোর্ড অফ কন্ট্রোলটা আসে পিটস ইন্ডিয়া অ্যাক্ট থেকে। কোথা থেকে আসে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট থেকে। ওই জন্যই বলছি এগুলো সম্পর্কে একটা করে আলাদা আলাদা লেকচার আমি নিয়ে আসবো। যেটা আসে 1784-এ। এই পিটের ইন্ডিয়া অ্যাক্ট, ওখান থেকে এটা আসে। এই অ্যাক্টটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। কি বলা হয়? অ্যাক্ট অফ সেটেলমেন্ট, SETTLE। অ্যাক্ট অফ সেটেলমেন্ট থেকে বা পিটের ইন্ডিয়া অ্যাক্ট থেকে এই বোর্ড অফ কন্ট্রোল কথাটা আসে। কথাটা আসে বলতে এটা তৈরি করা হয় পাতি কথায়। মনে থাকবে কি মনে থাকবে না? বেশ মনে থাকবে। আর ঘোড়ার ডিম আমি জানি এগুলো মনে থাকবে কি থাকবে না। আচ্ছা, পিট ইন্ডিয়া অ্যাক্ট যখন হচ্ছে তখন গভর্নর অফ বেঙ্গল কে বলতে পারবো? সে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তখন বাংলার গভর্নর। মনে থাকবে কি মনে থাকবে না? বেঙ্গল গভর্নর জেনারেল ছিল কে? ওয়ারেন হেস্টিংস। এটা যেন মনে থাকে। এইটুকু জিনিসপত্র তো মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। এরপরে ডিটেলে তো আমরা পরে যাব। আচ্ছা, উডের ডেসপ্যাচ সম্পর্কে দুটো কথা জানি। উডের ডেসপ্যাচকে কি বলা হয় জানো? ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। কেন বলা হয়? না দাদা, এইটার মাধ্যমে যে আমাদের না দু ধরনের এডুকেশন হয়। একটা হয় প্রাইমারি এডুকেশন, যেটা তোমরা কমপ্লিট করে এসছো বলে আমার দাবি আর কি, মানে সরি তোমরা দাবি করো। আমি তো বিশ্বাস করি আমাদের এখনো প্রাইমারি এডুকেশনও হয়নি। এবং আরেকটা এডুকেশন যেটা হয় সেটা হয় হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন আমি তো এখনো বিশ্বাস করি যে যে প্রাইমারি কমপ্লিট করে ফেলেছে সে সবই কমপ্লিট করে ফেলেছে। প্রাইমারি এডুকেশন কোনোদিনই কমপ্লিট হয় না। তো ভুলভাল কথাবার্তা লোককে বোঝানোর জন্য দেয়। আমি ছোট মানুষ, যাই হোক। তো প্রাইমারি এডুকেশন এইটাকে ভারতে করে দেওয়া হয় কিসে? না এটাকে বলা হয় যে না, যে ল্যাঙ্গুয়েজে চলছে সেই ল্যাঙ্গুয়েজেই চলবে। সেটা হচ্ছে কি না ভার্নাকুলার। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজই চলবে, মানে যে যে জায়গায় যে যে ল্যাঙ্গুয়েজে মানুষ শিখছে অর্থাৎ তার মাতৃভাষাতেই শিখবে। কিন্তু হায়ার এডুকেশন যখনই করতে যাবে তখনই তোমাকে ভাষা চেঞ্জ করে ইংরেজিতে করতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা আমরা 11-12 অব্দি কিসে পড়ে এসেছি? বাংলায় পড়ে এসেছি, হ্যাঁ কি না? বাংলায় পড়ে আসার পর যখনই আমরা গ্র্যাজুয়েশন করতে যাই, গ্র্যাজুয়েশনে গিয়ে আমাদেরকে সবকিছু আবার ইংরেজিতে করতে হয়। তখন অনেকটা অসুবিধার মধ্যে অনেককে পড়তে হয়েছে। আমাকে তো বেসিক্যালি পড়তে হয়েছে ভাই, তোদের কথা আমি জানি না। এবং এমন অসুবিধার মধ্যে পড়েছি এখন আমি শুধু ইংরেজিতেই লিখতে পারি, বাংলাতে লিখতে আমার একটু অসুবিধা হয়, এরকম অসুবিধা। যাই হোক, তাহলে কি কি জানতে পারলাম 1854 সাল সম্পর্কে? উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ প্রেজেন্ট করেছিল কে? না দ্য বোর্ড অফ কন্ট্রোল অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যার চেয়ারম্যান ছিলেন বা যার প্রেসিডেন্ট ছিলেন কে? চার্লস উড। আচ্ছা, এই সময় একটা মহান কথা বলা হয়নি। এই উডের ডেসপ্যাচের সময় বা 1854 সময় ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? ঝটাক করে উত্তরটা দিয়ে দাও। লর্ড ডালহৌসি। কে ছিল? লর্ড ডালহৌসি। ডালহৌসি সম্পর্কে আমরা একটুখানি বিস্তারিতভাবে জানবো। তাহলে লর্ড ডালহৌসি ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে এতগুলো প্রশ্ন মোটামুটি এটা একটা ওভারঅল সেটেলমেন্ট করে দিলাম, আর কিছু নয়, আর কিছু নয়। আচ্ছা, এইখানে একটা ওয়ারেন হেস্টিংস এর কথা বলেছিলাম। এই ওয়ারেন হেস্টিংস সম্পর্কে কেউ আমাকে এক কথা বলতে পারবে? একটাই কথা, একটাই,
যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেউ বলতে পারবে? ওয়ারেন হেস্টিংস ছিলেন এমন একটি ব্যক্তি যিনি প্রথম বাংলার গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন। কি হন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় 1773-তে, সেই অনুযায়ী। ঠিক আছে, এটা আপাতত মনে রেখে দাও। নাহলে আগে শুধু বাংলায় গভর্নর পোস্টটা ছিল। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম হয়েন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, অ্যাজ পার 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। এটা যেন মনে থাকে। ঠিক আছে, অনেক কটা প্রশ্ন কিন্তু এর মধ্যে আমি আলোচনা করলাম। ঠিক আছে, লর্ড ডালহৌসি সম্পর্কে আমরা জেনে নিই, একবারই জেনে নিই নাকি? একটুখানি জেনেই নিই। লর্ড ডালহৌসি, দাঁড়াও জাস্ট আ সেকেন্ড। লর্ড ডালহৌসি সম্পর্কে বলো, কে কি জানো? লর্ড ডালহৌসি কবে থেকে কবে, কতদিন পর্যন্ত গভর্নর ছিল, সেইটুকু তো আমাকে কেউ ইনফরমেশনটা দে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। লর্ড ডালহৌসি সম্পর্কে কেউ কিছু ইনফরমেশন দিবি? আমি দিচ্ছি। 1848 সাল থেকে 1856 সাল অবধি উনি ভারতের কি ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, নট বেঙ্গল। উইলিয়াম বেন্টিকের আমলেই চেঞ্জ হয়েছে, পরে বলবো, এখন এটা বলে দিই। ইনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তাহলে এই সময় কি কি ইম্পর্টেন্ট হয় ভারতে, ভারতে বলো বা হ্যাঁ ভারতে কি কি ইম্পর্টেন্ট হয়? প্রথম মনে রাখবে, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার এনার আমলে হয়। কত সাল? 1848 থেকে 49। অ্যান্ড অ্যানেকশন বা অ্যানেক্সেশন বলা হয়, অ্যানেক্সেশন অফ পাঞ্জাব। পাঞ্জাব ব্রিটিশ প্রভিন্সের মধ্যে যুক্ত হয়ে যায় আর কি কমপ্লিটলি। সেটা হচ্ছে 1849 সালে, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের মাধ্যমে। দ্বিতীয় ইম্পর্টেন্ট যে কাজটা হয় সেটা হচ্ছে কি না, অ্যানেকশন করে বা অ্যানেক্সেশন করেন কিসের? বার্মা। অ্যানেক্সেশন অফ বার্মা, বার্মা তো বলা ভুল, লোয়ার বার্মা, লোয়ার বার্মা। বা এই কোশ্চেনটা যেটা এসছে, ওর পেগু, জায়গাটার নাম পেগু, 1852 সাল। এমটিএস এর কোশ্চেনগুলো দেখে নিবি, 2021 সালের এসছে অ্যানেক্সেশন অফ পেগু কার আমলে হয়। বেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনার আমলে যেটা হয় সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস। কি বলা হয়? ডক্ট্রিন অফ ল্যাপস। কত সালে? 1848 সাল। এবং এই ডক্ট্রিন অফ ল্যাপসের মধ্য দিয়ে প্রথম যেটা তিনি ক্যাপচার করেন সেটা হচ্ছে সাতারা। কত সালে? 1848 সালে। এবং লাস্ট যেটা ক্যাপচার করেন এই ডক্টরিন অফ ল্যাপসের মধ্যে দিয়ে সেটা হচ্ছে কি? অবধ। সেটা কত সালে? 1856 সালে। এবং এই সাতারা এবং অবধের মাঝে আরো খান পাঁচেক আছে। ঠিক আছে, চারটে আছে টোটাল, মানে টোটাল 6টাকে ক্যাপচার করেছিল। তো তার মধ্যে এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, এটা প্রথম, এটা হচ্ছে লাস্ট। তাহলে মাঝখানে পড়ে রইলো আরো চারটে। সেই চারটে তোমরা আমার পিডিএফ এ পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। বেশ, এটা ডক্টরিন অফ ল্যাপস। আর কি হয় 4 নম্বরে? না দাদা, উডের ডেসপ্যাচ, উডস ডেসপ্যাচ, এটা হয়। বেশ, বুঝে গেলাম। 5 নম্বরে কি হয় বলো? এটা 1854 সালে হয়। ওরে গরু, রেলওয়ে, রেলওয়ে, রেলওয়ে মাইনিউট বলা হয়, রেলওয়ে মিনিট বলা হয়, যা হোক বল। 1853 বোম্বে থেকে থানে 32 কিলোমিটার, 34 কিলোমিটার রেল লাইন বসে।
আচ্ছা, স্টেট রেলওয়ে কার আমলে বসে? স্টেট রেলওয়ে কার আমলে ইন্ট্রোডাকশন হয়? এটা তো একটা হয়, কিন্তু স্টেট থেকে স্টেট যে রেলওয়ে যাবে, মানে ইন্টার স্টেট যে রেলওয়ে, একটা স্টেট থেকে আরেকটা স্টেট, সেটা কার আমলে হয়? সেটা হচ্ছে লর্ড মায়োর আমলে হয়। লর্ড মায়ো, মনে থাকে জানো? একটা লেকচার করাতে গেলে অনেক কিছু মনে পড়ে যায়, আমি আর না বলে থাকতে পারি না। আচ্ছা, এনার আমলেই টেলিগ্রাফ স্থাপন হয়। 4,000 মাইল টেলিগ্রাফের লাইন বসেছিল। কোথা থেকে কোথায় কোথায়? না ক্যালকাটা, বোম্বে, এবং বোম্বে, ম্যাড্রাস, পেশোয়ার। হ্যাঁ, পেশোয়ার হচ্ছে যেটা এখন বাংলাদেশে, সরি পাকিস্তানে আছে। ঠিক আছে, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস, পেশোয়ার, টোটাল 4,000 মাইলের টেলিগ্রাফের লাইন বসে। তাহলে টেলিগ্রাফ হয়ে গেল। এনার আমলে এই টেলিগ্রাফ রিলেটেড যে একটা পাস হয় সেটাও জানতে হবে, যেটা হচ্ছে বলা হয় পোস্টাল রিফর্মস বা পোস্টাল রিফর্মস। এবং এটাকেই বলা হয়, মনে পড়ছে না, পোস্ট অফিস অ্যাক্ট। পোস্ট অফিস অ্যাক্ট কত সাল? 1854 সাল পোস্টাল রিফর্মস হয়। ঠিক আছে, পোস্ট অফিস অ্যাক্ট। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট আছে? উইডো রিম্যারেজ। উইডো রিম্যারেজ, উইডো রিম্যারেজ, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তা হয়েছিল, মনে থাকে জানো? 1856 সালে। আর কি ইম্পর্টেন্ট আছে? না গঙ্গার ক্যানেল, গ্যাঞ্জেস যে ক্যানেল বা ক্যানাল বলতে পারিস, ক্যানাল ওপেন করে দেয়া হয়। ঠিক আছে, এবং তার চারপাশে অনেক লোকজনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যে ব্যবসাপাতি সেগুলোও গড়ে ওঠে, সেটাও এর আমলে করা হয়। বোঝা গেল যে এক একটা লোক সম্পর্কে যদি আমরা জানতে যাই কত ডিটেলসে জানতে হবে। হুম, কিচ্ছু মাথা খারাপ হবে না, কিচ্ছু মাথা খারাপ হবে না। না জানলে তুই কোশ্চেন কমন পাবি না তো, প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং কাকে নিয়ে দেবে, কখন, কোথা থেকে দেবে, তুই কি করে জানবি বল ভাই? একটাই তো পরীক্ষার কোশ্চেন নয়, হাজার হাজার শিফট হচ্ছে, তাই না? তো তোমাকে জানতে হবে ভাই, আমার কিচ্ছু করার নেই। এবং আমি তো জানাবই, আমার সাথে আলোচনা করতে করতে তোমাদের হবে। বেশ দাদা, এইটুকু তো বুঝলাম। এটা হচ্ছে 1854 পড়া থেকে এত কিছু বলে ফেললাম। আমি শুধু জাস্ট, এটা আমি পড়াবো না, জাস্ট বলে রাখছি 1860, জাস্ট বলে রাখছি, জাস্ট হিন্ট দিয়ে রাখছি, কারণ এটা একটা আলাদা লেকচার আসবে আইপিসি থেকে বিএনএস। আমি বলছি কি, এগুলোর একটা আলাদা আলাদা সিরিজের লেকচার আসবে এগুলো। ঠিক আছে, 20-30 মিনিটের লেকচার আসছে, সেটা করে নিলেই হবে, আমি আমার চ্যানেলেই দেবো। 1860 যেটা তোমরা মনে রাখবে, আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। এটা 1860 আর কি করা হয়, ইন্ট্রোডিউস করা হয় অক্টোবর 6, অক্টোবর 6, 1860। কিন্তু যদি বলা হয় কবে থেকে চালু হয়, এফেক্ট হয় কবে থেকে, তো বলতে পারবে? তো বলতে পারবে? ইন্ডিয়ান কাউন্সিল যেটা, ইন্ডিয়ান যে আইপিসি যেটা রয়েছে, এটা কবে থেকে চালু হয়? 1 জানুয়ারি 1862। অনেক জায়গায় 1861 লেখা আছে, তা আমার মনে হয় এটা 1860। ঠিক আছে, 1862 থেকে হয়, কেম ইনটু ফোর্স বা এফেক্ট করা হয়, এটাকে কি বলা হয়? কেম ইনটু। এবার আমি শুধু ধারণাটা দিয়ে রাখছি, কারণ আমি এখানে পড়াবো না। আইপিসি তোমরা জানো যে ইন্ডিয়ান পেনাল কোড, এটা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, হ্যাঁ, এরা ইন্ট্রোডিউস করেছিল, হ্যানা ত্যানা এসব আমরা পড়বো। হ্যাঁ, এই ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল আবার বাইক্যামেরাল কবে থেকে হয়, প্রথমে এটা ইউনিক্যামেরাল ছিল। হ্যাঁ, এগুলো আমরা পড়বো, এগুলো আমরা লেকচারে পড়বো, পুরো ডিটেলসে জানবো, এবং এক্সাম পার্সপেক্টিভ থেকেই জানবো। এবং এটা যেটা তৈরি হয় আইপিসি, আইপিসি যেটা ফর্ম হয়েছিল, সেটা হচ্ছে আমাদের
ফার্স্ট ল কমিশন থেকে তৈরি হয়, ফার্স্ট ল কমিশনের রেকমেন্ডেশনে তৈরি হয়, যেটা হচ্ছে কি লর্ড ব্যাবিংটন ম্যাকুলে, এনার কথা পড়তে হবে। ঠিক আছে, এই ফার্স্ট ল কমিশন কবে বসে, লর্ড ব্যাবিংটন ম্যাকুলের কি অবদান রয়েছে, ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আর তোমাদের এখানেই আমি বলে রাখি যে আইপিসি নিয়ে আর বেশি কিছু না বলে এইটুকু বলবো যে আইপিসি আমাদের ভারতবর্ষের সব জায়গায় চালু ছিল, একটি রাজ্য বলতে পারো, রাজ্য না বলা হয়, ইউনিয়ন টেরিটরি ছাড়া, সেটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার কেন এটা ইম্পর্টেন্ট দাদা, এত এত জোর দিয়ে কেন বলছো না, কারণ আমাদের ভারতবর্ষে এখন ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়ে গেছে, আইপিসি বন্ধ হয়ে গেছে, সেজন্য এটা এক্সামের পার্সপেক্টিভে প্রচুর ইম্পর্টেন্ট, কিচ্ছু করার নেই, জানতে হবে। এই যে ইউটিতে জম্মু অ্যান্ড কাশ্মীরে বন্ধ ছিল, এটা কত সাল অবধি বন্ধ ছিল, কবে থেকে চালু হয়, তোমরা শুধু এইটুকু জেনে রাখো, ওপরে 2019 সালে জম্মু কাশ্মীরে আইপিসি চালু হয়, এতদিন ধরে চালু ছিল না। তাহলে এতদিন ধরে জম্মু কাশ্মীরে যেটা চালু ছিল সেটা তোমাকে জানতে হবে, ওর সাথে রিলেটেড, তো সেটাকে বলা হয় আরপিএল। কি বলা হয়? আরপিএল, আরপিএল নয়, আমি ভুল বলছি, আরপিসি। আরপিসি এর জিনিসটা আবার কি দাদা? না, আরপিসির ফুল ফর্ম যদি তোমরা আমাকে জানতে চাও, না সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট রণবীর পেনাল কোড। অনেক কিছু জানতে হবে এটা থেকে, হ্যাঁ, তো এটা আমরা আস্তে আস্তে জানবো, আমি শুধু হিন্ট দিয়ে লিখে দিলাম, আর কিছু না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে এগুই। বলো, বুঝতে পারছো, আমি যদি ইতিহাস পড়াতে শুরু করি একটা লেকচারই মোটামুটি আমার 2 ঘন্টা লেগে যাবে। In dash, the British government enacted a legislation banning the use of printed cotton textiles since in England. Interestingly, this act was known as the Calico Act. সিজিএল এর প্রশ্ন, অন্য কথা নয়, সিজিএল এর প্রশ্ন 2022 সালে। এই যে ক্যালিকো অ্যাক্ট সম্পর্কে তোমাকে জানতে হবে, এটা হয় 1720-তে। কিচ্ছু জানতে হবে না, শুধু এইটুকু মনে রেখে দাও যে ব্রিটেনরা, হ্যাঁ, বা ব্রিটিশে যে উল আর সিল্ক, এই দুটোর যে প্রচলন ছিল, তাদের কোয়ালিটি ছিল কি খুব নিম্নমানের। কোয়ালিটি নিম্নমানের হওয়ার জন্য ভারত থেকে তো সবকিছু তারা ইম্পোর্ট করে নিয়ে, মানে ভারত থেকে সবকিছু তারা নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, ভারত থেকে সবকিছু তারা নিয়ে যাওয়ার জন্য তারা যে রং বেরঙের যে কালারফুল ড্রেসগুলো এখান থেকে নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, সেইটা দেখে ওখানকার যে ব্রিটিশের যে মানে ব্রিটিশের যে নাগরিকরা রয়েছে, তারা সবাই ইন্ডিয়ান যে ক্লোথস রয়েছে সেগুলো পরতে শুরু করে দেয়। এবং হয়টা কি, এই ব্রিটেনের যে উল আর সিল্কের যে বাজার রয়েছে সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। এই ভয়েতে ক্যালিকো অ্যাক্ট পাস করানো হয় যে না, ভারতের কোনো কালারফুল জামা কাপড়, হ্যাঁ, এটা আমাদের ব্রিটিশে ব্যবহার করা যাবে না। তোমরা কি করবে, তোমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসো ব্রিটেনে, আমাদের কোনো আপত্তি নেই, আবার এটাকে রিএক্সপোর্ট করো মানে ভারতে নিয়ে এসে আবার বেচে দাও, পুনরায় অন্য কোথাও বেচে দাও, কিন্তু ভারত, এই ব্রিটেনে তোমরা বেচতে পারবে না। মনে থাকবে কি মনে থাকবে না? তো এটা পারমিশন দেওয়া হয় ক্যালিকো অ্যাক্ট অনুযায়ী। তো আস্তে আস্তে কি হয়, গ্র্যাজুয়ালি এই ব্রিটিশের যে উল রয়েছে, সিল্ক রয়েছে, সেটা আস্তে আস্তে উন্নত হতে থাকে এবং ইভেনচুয়ালি এই অ্যাক্টটাকে তুলে নেওয়া হয় বা লিফটেড করে নেওয়া হয়, যেটাকে বলে এক কথায়। বোঝা গেল কি বলতে চাইলাম আমি ব্যাপারটা গোটা একটা? হ্যাঁ হু দিয়ে দে, তাহলে আমি এগিয়ে যাব। এইটাই ছিল মোটামুটি, নয় এটাই অ্যাক্ট। নেক্সট, ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন, বলে ফেলো, ডেট সমেত বলবে বা। অক্টোবর 22-23, সাল বলো 1764। এবার শুধু আমাকে বলে দাও কে কার কতগুলো, কার সাথে হয়েছিল, কার, শুধু এইটুকু বলে দাও। মীর কাসিম, নবাব অফ বেঙ্গল, ছোট ফর্মে লিখছি, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, সুজাউদ্দৌলা, এ কোথাকার নবাব ছিল বাপ? নবাব অফ অবধ। আর
শাহ আলম সেকেন্ড, এ কোথাকার ছিল? এ ছিল মুঘল এম্পায়ার। এই তিনজন ভার্সেস কে লড়েছিল? বলে বলো। হেক্টর মুনরো, ঠিক আছে, হেক্টর মুনরো। এইটুকু জানলেই হবে আপাতত, আমি আর ঘাঁটাচ্ছি না, নাহলে উনি সব ঘেঁটে যাবে। তো 1764, ঠিক আছে, বেশ। দ্য ফাইনাল ডিফিট অফ মীর কাসিম ইজ টু বি হ্যান্ডস অফ দ্য ব্রিটিশ টুক প্লেস ইন দ্য ব্যাটেল অফ বক্সার। ওই কোশ্চেনটা কি রিপিট করেছে এবং অন্যভাবে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, অন্যভাবে দিয়েছে, আমি একটুখানি অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিয়ে দিই। মীর কাসিম তো চলে গেল, বাকি দুজন যে এখানে ছিল, এই যে সুজাউদ্দৌলা আর শাহ আলম সেকেন্ড, এদের সাথে কি হয়? এদেরকে তো মারেনি। মনে রাখবে, ট্রিটিজ অফ এলাহাবাদ সাইন হয়, বিরাট ইম্পর্টেন্ট। ট্রিটিজ অফ এলাহাবাদ দুজনার সাথেই হয়। এলাহাবাদ সাইন হয় দুজনার সাথেই হয়। ট্রিটিজ অফ এলাহাবাদ কবে সাইন হয়? 1765 সালে। ওকে, পারলে ডেটটাও একটু জেনে নিও, অসুবিধা কিছু নেই। মনে থাকবে কি মনে থাকবে না। এবং এই ট্রিটিজ অফ এলাহাবাদের মধ্য দিয়ে কি হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইটস পেয়ে যায়। দিওয়ানি রাইটস কোথায় কোথায়? এই কোশ্চেনটা এসছে যে ট্রিটিজ অফ এলাহাবাদের মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি পায়। অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি লাভ হয় এই টিটিটা করে? বেঙ্গল, বিহার এবং ওড়িশা, এই তিনটে দিওয়ানি রাইটস পায়। কোশ্চেনটা এসছে আরআরবি এএলপিতে, টেকনিশিয়ান পোস্টে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, দিওয়ানি রাইটস পায়, বেশ। আর আমি ঘাটাচ্ছি না। উডের ডেসপ্যাচ ইজ রিলেটেড টু এডুকেশন, এই কোশ্চেনটা কি ওরা আবার দিয়েছে বারবার ঘুরিয়ে। তো উডের ডেসপ্যাচ সম্পর্কে সব কিছু বলে দিয়েছি। ওকে, কত সালে হয়, কে করে কি না করে। আচ্ছা, এইখানে যেমন আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিই, হ্যাঁ, নট উডের ডেসপ্যাচ বাট অন্য কিছু। তোমাদের আগের দিনের কোশ্চেন ছিল, সেটা থেকে আমি একটু দিয়ে দিই। হ্যাঁ, আগের দিনের কোশ্চেন থেকে আমি একটুখানি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিই। দুজন ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল, ভাইসরয় বলতে পারিস, গভর্নর জেনারেলও বলতে পারিস, হ্যাঁ, ভারতবর্ষের মাটিতেই মারা যায়। তোমাদের ওই নিয়ে কোশ্চেন ছিল, তাই না? একজন ছিল কে? রবার্ট ক্লাইভ। আরেকজনের কথা তোমরা জানো না, যেটা হচ্ছে লর্ড মায়ো, যার কথা একটু আগে বললাম, যার আমলে ওই স্টেট যে ইয়ে রয়েছে, ইন্টার স্টেট যে রেলওয়ে, সেটা স্থাপন হয় আর কি। হ্যাঁ, স্টেট থেকে স্টেটের মধ্যে দিয়ে রেলওয়ে যাবে। ধর ওয়েস্ট বেঙ্গল থেকে বোম্বে পর্যন্ত একটা রেল লাইন বসালো, তো সেটা হচ্ছে লর্ড মায়োর আমলে হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কোন গভর্নর জেনারেল বা কোন গভর্নর তার টেনিওরে সুইসাইড করে? সেটা হচ্ছে কে না, রবার্ট ক্লাইভ, 1774-এ। ওকে, আরেকটা প্রশ্ন আসে, কোন গভর্নর জেনারেল ভাইসরয়কে তার টেনিওরে, অ্যাকচুয়ালি ভাইসরয় ছিলেন ইনি, লর্ড মায়ো, হ্যাঁ, হত্যা করা হয়? সেটা হচ্ছে এনাকে মার্ডার্ড করা হয় বা কিল্ড। ইনি মার্ডার্ড হন। কোথায় হন? আন্দামান নিকোবরে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে। অ্যাকচুয়ালি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে যে আমাদের খুব ফেমাস প্রিজন রয়েছে, সেই প্রিজনটার নাম কি বলো তো বাবা? প্রিজনটার নাম বলো। সেলুলার জেল। এই সেলুলার জেলের একজন কয়েদি, মানে ইনি কি করতে গেছিলেন? ভিজিটে গেছিলেন। কত সালের কথা বলছি আমি, আস্তে আস্তে আসছি। 1872 সালে যান। 1872 সালে এনাকে হত্যা করা হয়, ঠিক আছে, আসছি আমি। ইনি কমপ্লিট টেনিওর কমপ্লিট করার পূর্বেই ওই জন্য বলা হয় যে কে মারা যায় না, সে হচ্ছে লর্ড মায়ো। আসছি আমি, বলছি। উনি সেলুলার জেল পর্যবেক্ষণে গেছিলেন। তো পর্যবেক্ষণ যখন কমপ্লিট হয়ে যায়, তখন ওনার ওইখানকারই একটা কয়েদি, তার নাম কি? শের আলী আফ্রিদি। এই শের আলী আফ্রিদি তাকে হত্যা করেন। ওখানকারই একজন মানে কয়েদি আর কি, সেলুলার জেলের একজন কয়েদি আন্দামান নিকোবর আইল্যান্ডে। ইনি যখন জেল পরিদর্শনে যান, তখন ওনাকে হত্যা করা হয়। হত্যা করে 1872-তে। পরবর্তীকালে এই শের আলী আফ্রিদির অবশ্যই ফাঁসি হয়, সে নিয়ে কোনো চাপ নেই। ক্লিয়ার হলো ব্যাপারটা?
তাহলে দুটো নাম জানতে হবে, রবার্ট ক্লাইভ সুইসাইড 1774-এ, এবং লর্ড মায়োকে হত্যা করা হয় যেটা হচ্ছে 1872-এ। ইনি ভাইসরয় আর ইনি হচ্ছেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা গভর্নর অফ বেঙ্গল বলতে পারি। 1774 তো গভর্নর অফ বেঙ্গল, নট জেনারেল। এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে, ঠিক আছে? চলো মিডিয়েভাল হিস্ট্রি বলো। হুইচ ডাইনেস্টি রুলার রুলড ওভার দিল্লি সালতানাত ডিউরিং 1290 টু 1320? বলে বলো। শর্টেস্ট টাইম পিরিয়ড যার ছিল, শর্টেস্ট ডাইনেস্টি। তাই হয়? খিলজি, খিলজি ডাইনেস্টি 1290 থেকে 1320। আমার নোটটা একটু পর বাবরা, একটু পর। যে নোটটা দেয়া আছে মিডিয়েভেলের, সেই নোটটা একটু পর শোনার আমার, ঠিক আছে? এই খিলজি ডাইনেস্টি এবং খিলজি ডাইনেস্টি সম্পর্কে আমি অনেক কথা অলরেডি বলে লিখেছি, আমি আর ঘোড়ার ডিম কিছু বলবো না। আমাকে শুধু এই টেনিওরগুলো বলে দিত, তুগলকের কত, লোদির কত, আর সৈয়দের কত। একটা কোশ্চেনে আছে, লাস্টের কোশ্চেনে আছে, এখান থেকেই বলতে বলতে যা, তাহলে ওখানে মুখস্থ হয়ে যাবে। তুগলক কত থেকে কত দাদা? 1320 থেকে 1400, দাঁড়া আমি ভুলে যাচ্ছি রে। তুগলক তো হ্যাঁ 1414, ঠিক আছে। আচ্ছা, লোদি ডাইনেস্টি হচ্ছে, বা তার আগে বলো সৈয়দ ডাইনেস্টি কত থেকে কত না? 1414 থেকে 1451। ওকে, আচ্ছা এটা তাহলে কত না? এটা হচ্ছে 1451 থেকে 1526। মনে রাখার ট্রিক কিন্তু আমি শিখিয়েছিলাম, সেটা লাস্ট ভিডিওতে আমি বলছি, লাস্ট ক্লাসে বলছি তুগলকের, ঠিক আছে। আচ্ছা, শর্টেস্ট ডাইনেস্টি যদি এটা হয়, তাহলে লেন্দিয়েস্ট ডাইনেস্টি কোনটা? লংগেস্ট? লংগেস্ট ডাইনেস্টি তুগলক, ঠিক আছে। কেন না? এর আগে শুধু একটাই ডাইনেস্টি আছে যেটাকে বলা হয় মেমলুক অর স্লেভ, স্লেভ ডাইনেস্টি, অর্থাৎ যেটাকে তোমরা বলো বাংলায় কি বলিস রে স্লেভ ডাইনেস্টিকে? দাস বংশ, দাস না কি বলিস না? হ্যাঁ, এটা হচ্ছে 1206 থেকে বলো 1290। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ডাইনেস্টি, প্রায় 84 ইয়ার্স পর্যন্ত ছিল। তো যাই হোক, আমি অত গল্পে যাচ্ছি না, এটা হচ্ছে তাদের ডাইনেস্টির নিয়ম। ডাইনেস্টি, তো খিলজি ডাইনেস্টি হচ্ছে তার এটার অ্যান্সার। এটা হচ্ছে শর্টেস্ট ডাইনেস্টি। এবার এর প্রতিষ্ঠাতা কে, হ্যানকে ত্যানকে, আলাউদ্দিন খিলজি, হ্যানাতানা, এগুলো সম্পর্কে তোমরা পড়ে নেবে। জিয়াউদ্দিন বারানি রোট হিজ ক্রনিকল ফার্স্ট ইন 1356, অ্যানাদার ভার্সন ইজ ড্যাশ ইয়ার্স। চেক করে নে এসএসসি সিজিএল 2022 কোশ্চেন দেখ, মাথা খারাপ হয়ে যাবে। বলছে প্রথম ভার্সনটা 1356 লিখেছিল, তাই অ্যানাদার ভার্সন কত বছর? এটা 2 বছর পরে, 2 ইয়ার্স লেটার, ঠিক আছে। জিয়াউদ্দিন বারানি। এবং এই যে সেকেন্ড ভার্সনটা কবে খুঁজে পাওয়া যায়, এই কোশ্চেনটা এসে গেছে যখন, তোমাদেরকে এবার অ্যাডিশনাল কোশ্চেন করতে হবে ভাই, কিচ্ছু করার নেই। বলবে সেকেন্ড ভার্সনটা কবে ফাউন্ডেড হয়, সেকেন্ড ভার্সনটা কবে খুঁজে পাওয়া যায়। সেকেন্ড ভার্সন ওয়াজ ফাউন্ড ইন 1960, 1960 সালে খুঁজে পায়। বুঝেছো না বোঝনি? এবার জিয়াউদ্দিন বারানি সম্পর্কে একটু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলি। জিয়াউদ্দিন বারানি এর মানে কি বলতে পারো, এ কার কন্টেম্পোরারি ছিল আগে বলো? আগে কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে সমসাময়িক। কার? এ তুগলক ডাইনেস্টির ছিল। তার মধ্যে মোহাম্মদ লিখতে গিয়ে কি লিখছি দেখ, মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা, এনার আমলই বেশি ছিল। আর এনার পরে যিনি আসেন ফিরোজ শাহ তুগলক, এনার এনার আমলেও ইনি ছিলেন। এই দুজনার আমলেই ছিলেন, প্রায় 6 বছর ছিল। ফিরোজ শাহ তুগলকের আমলে প্রায় 6 বছর ছিল, ঠিক আছে। জিয়াউদ্দিন বারানি, এই জিয়াউদ্দিন বারানি খুব ফেমাস লেখা লিখেছিল, সেটার নাম কি জানিস? দুটো ফেমাস নোট আছে ওনার, একটা নয় দুটো। কি কি?
আর 2 বল। তারিখে ফিরোজ শাহী অনেক কটা লিখেছিল, তার মধ্যে এই দুটো খুব ইম্পর্টেন্ট। 4-5টা নোট আছে ওনার, তার মধ্যে এই দুটো খুব ইম্পর্টেন্ট। ফিরোজ শাহী, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে ফতওয়া এ জাহিন্দিরি, ফতওয়া ই জাহানদারি, সরি। আচ্ছা, এবার দুটোই হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দাদা, এটা ঠিক আছে। এরপরে আমি একটুখানি এডিশনাল, একটু বেশি বাড়াবো না, মাথা খারাপ করবো না তোদের, চিন্তা নেই। অবশ্য মাথা খারাপ করছে আমি। জাহানদারি বা ফতোয়া জাহানদারি, এটা ছিল একটা পলিটিক্যাল ওয়ার্ক বলতে পারি, বা পলিটিক্স নিয়ে লেখা ছিল। হ্যাঁ, পলিটিক্স, তখনকার দিনে যে পলিটিক্স চলছিল ওই রাজ্য রাজনীতিতে, সেটা। হ্যাঁ, আর তারিখে ফিরোজ শাহী যেটা ছিল, এটা ছিল ইম্পেরিয়ালিস্টিক বা ইম্পেরিয়ালিজম, RIA, মানে রাজত্ব কিভাবে চলছিল, হ্যাঁ, রাজবংশ, এ সমস্ত কিছু নিয়ে লেখা ছিল তারিখে ফিরোজ শাহী। আর তারিখে জাহানদারি, মনে রাখবি, পলিটিক্স, কি ঘানাতানা ওখানে কি চলছে কি না চলছে, এগুলো নিয়ে লেখা ছিল। ইম্পেরিয়াল পলিটিক্স বলতে পারিস বা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারিস, হ্যাঁ, এগুলো নিয়ে লেখা ছিল। হ্যাঁ, মনে থাকবে কি মনে থাকবে না? চলো এগিয়ে যাও, এটা বলো। মিনাজ সিরাজ, মিনাজ ই সিরাজ was a chronicle during the ruler of, বলে ফেলো তো, বলে ফেলো। ইলতুৎমিশ। জানি না বললেই তো হয়, সুলতান ইলতুৎমিশের কন্টেম্পোরারি ছিল বা ক্রনিকল ছিল। এই মিনাজি সিরাজ কোথা থেকে এলো জানিস? ইম্পর্টেন্ট প্রশ্ন রে। মিনাজে সিরাজের, আচ্ছা আমি একটার পর একটা বলি। এনার যেটা অরিজিনাল নাম ছিল সেটা ছিল জুজ জুজ্জানি। হ্যাঁ, নামটা একটু অড, জুজানি বা জুজ্জানি, যেভাবে খুশি মনে রাখতে পারিস। এই অপশনটা বহুবার দিয়েছে রেলওয়েতে, বহুবার এসছে। মিনাজি সিরাজ, এটা হচ্ছে তার মানে বলতে পারিস অ্যানাদার নেম, অ্যানাদার নেম জুজ্জানি। ওকে, ইনি কোথা থেকে আসেন? ঘুর ডিস্ট্রিক্ট থেকে। কোথা থেকে আসেন? ঘুর ডিস্ট্রিক্ট, GHUR, ঘুর ডিস্ট্রিক্ট। এই ঘুর ডিস্ট্রিক্ট আবার কে গো দাদা? না, ঘুর ডিস্ট্রিক্ট হচ্ছে ঘুরিদ যে ডাইনেস্টি রয়েছে, ঘুরিদ ডাইনেস্টির একটা শহর। এই ঘুরিদ ডাইনেস্টি প্রেজেন্ট ডে আফগানিস্তানের, প্রেজেন্ট ডে আফগানিস্তান বা আফগানিস্তান প্রভিন্সের একটা ডাইনেস্টি, যেটা হচ্ছে ঘুরিদ ডাইনেস্টি। সেখান থেকে এই মিনাজ ই সিরাজ এসেছিল। মনে থাকবে কি মনে থাকবে না? কেন এত কথা বলছি না, ইনি ছিলেন মেন হিস্টোরিয়ান, মেন হিস্টোরিয়ান, মেন হিস্টোরিয়ান অফ ম্যামলুক ডাইনেস্টি। ম্যামলুক ডাইনেস্টির মেন হিস্টোরিয়ান ছিল এ, অর্থাৎ অর স্লেভ ডাইনেস্টি মেন হিস্টোরিয়ান ছিল নর্দার্ন ইন্ডিয়ার তখনকার দিনে, ঠিক আছে। আর এ একজন অবভিয়াসলি যখন এখান থেকে আসছে এত কিছু করছে, এ একজন পার্সিয়ান ছিল, মনে রাখিস, পার্সিয়ান। ওকে, হি ওয়াজ আ পার্সিয়ান হিস্টোরিয়ান অর পার্সিয়ান রাইটার। এবার কি লেখে সেটা ইম্পর্টেন্ট, এবং কার আমলে লেখে সেটাও খুবই। মিনাজুস সিরাজের যে লেখা তার নাম কি এবং কার আমলে লেখে সেটা খুব ইম্পর্টেন্ট, বলে ফেলো। তাবাকাত ই নাসিরি, কি নাম? তাবাকাত ই নাসিরি, ভেরি গুড, প্রাউড অফ ইউ। তাবাকাত ই নাসিরি কার আমলে লেখা, কত সালে লেখা, এটা একটু বলে দাও তো বাপ। আচ্ছা আমি বলে দিচ্ছি, সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহ, নাসির উদ্দিন মোহাম্মদ, হ্যাঁ, শাহ। কত সালে লেখা? 1260-এ। এবং আরো যদি বলতে যাই তাহলে 1266-তে এ মারা যায়, ডায়েড। আমার কাছে সব ধরনের ইনফরমেশন দিয়ে থাকে, এবার তোরে কতটা দেবো কি না দেবো সেটা আমি ঠিক করি। এবার বল। আর চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদেরকে নোট করতে বলেছিলাম মানে এটা নয় যে আমি নোট তোমাদের দেব না, আমার গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হবে, নো টেনশন, টু ফুর্তি, শুধু কোশ্চেন অ্যান্সার করতে থাকো আমার সাথে। আর এটা কোন ভাষায় লেখা বাপ, তাবাকে কি নাসিরি? অবভিয়াসলি পার্সিয়ান, কেন না ও নিজে পার্সিয়ান হিস্টোরিয়ান ছিল, তাই না? মনে থাকবে কি মনে থাকবে না? চলো নেক্সট।
হুইচ অফ দ্য ফলোইং সিকুয়েন্স ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য দিল্লি ডাইনেস্টিজ? ছপাত করে বলে ফেলতো বাপ, দেখবো। ছপাত করে বলে ফেল। দাদা এটা বলার আগে একটা কিছু শিখিয়ে দাও। জিজা কা টাকলা সালা, কি বললাম? জিজা কা টাকলা সালা। জি ফর গুলাম বংশ, অর্থাৎ স্লেভ, স্লেভ ডাইনেস্টি। কে ফর খিলজি বা খলজি ডাইনেস্টি। টি ফর তুগলক। এস ফর সৈয়দ। এল ফর লোদি। ঝপাত করে এবার বলে দাও তাদের যে টেনিওর গুলো। স্লেভ ডাইনেস্টি 1206 থেকে 1290। খলজি ডাইনেস্টি বা খিলজি ডাইনেস্টি 1290 থেকে 1320, শর্টেস্ট। তুগলক ডাইনেস্টি 1320 থেকে 1414। আমার সাথেই বল রে, মুখস্থ হয়ে যাবে। 1414 থেকে 1451 সৈয়দ। 1451 থেকে 1526 লোদি। 1526-এ কি হয়? ব্যাটেল অফ পানিপত ফার্স্ট। কার সাথে হয়? বাবর। দিয়ে শুরু হয় কি? মুঘল এম্পায়ার। এই তো হচ্ছে ইতিহাস। ইতিহাসে কিছু আছে? ইতিহাসে কিছু আছে? হ্যাঁ, এবার তুমি আমাকে বলো এখান থেকে দেখে কি হয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল। খিলজি, লোদি, সৈয়দ, ঠিক আছে? সৈয়দ আগে আসবে, লোদিটা পরে যাবে, হবে না। তুগলক, ঠিক আছে। তুগলকের পরে খিলজি এসেছিল না খিলজির আগে তুগলক এসেছিল? বল দেখ, খিলজি আগে তুগলক পরে, তাহলে এটা আর্লি টার্কিশ রুলার, এরাই হচ্ছে স্লেভ। হ্যাঁ, তারপরে বলেছে রাজপুত, তারপরে বলেছে খিলজি। তাই হয়? রাজপুতদেরকে মেরে তো এরা আসে, রাজপুতদেরকে হারিয়ে তো তারপরে কে আসে? মোহাম্মদ ঘুরির যে লড়াইগুলো পড়িয়েছিলাম, হ্যাঁ কি না সনদীপ? তাহলে এটাও হলো না। তো পড়ে রইল কে? রাজপুত ডাইনেস্টি, তারপর খিলজি, তারপর তুগলক। অপশন থেকে করা যায় যদি ইতিহাসটা জানা যায়। ঠিক আছে, এইখানে একটা মিসিং দিয়েছে ওরা। রাজপুতের পরে যদি বলতে পারতো যে কি স্লেভ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো। তারপরে কমা দিয়ে বলতো খিলজি, তারপরে বলতো তুগলক, তারপরে বলতো সৈয়দ, তারপরে বলতো লোদি। এই তো হচ্ছে কাজ, আর তো কি আছে বল? খেলা করে দিবি তোরা। আমার কাছে পড়ছিস ইতিহাস নিয়ে, খেলা করবি? করিস তোরা মাঝে মাঝে। লাস্ট, দ্য আর্লি তুর্কিশ রুলার মানেই হচ্ছে কি স্লেভ ডাইনেস্টি। কি বললাম? স্লেভ ডাইনেস্টি বা ম্যামলুক ডাইনেস্টি। তোর কথা আমি শুনবো সৌভিক, আমি তোর কথা শুনবো, আগে পড়িয়ে নি। দ্য আর্লি তুর্কিশ রুলার রুলড বিটুইন ড্যাশ ড্যাশ, বলো। এই 1206 থেকে 1290, ঠিক আছে? বা ম্যামলুক ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টি আর ম্যামলুক ডাইনেস্টি। আচ্ছা, এর প্রতিষ্ঠাতাটা কে? প্রতিষ্ঠাতা কে বাপ? কুতুবুদ্দিন আইবক। এগুলো আমি নোট দিয়ে দিয়েছি, এগুলো তোরা পড়ে নিলেই পারবি, তাই না? তোদের হোয়াটসঅ্যাপে ইয়েতে নোট দেওয়া আছে। কুতুবুদ্দিন আইবক, এটা হচ্ছে ওর প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান। বলতে প্রথম সুলতান যে, তারপরে আসে ইলতুৎমিশ, যাকে বলা হয় রিয়েল ফাউন্ডার, তাই তো? এটা হচ্ছে কে? রিয়েল ফাউন্ডার। বেশ, আর ঘাঁটাচ্ছি না এখান থেকে আমি। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের প্রথম থেকে। ওকে, আবার এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। 3টে পার্ট আমরা এখানে আলোচনা করলাম। হ্যাঁ, আবার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। চলো।